নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। দিল্লিতে বিস্ফোরণ হামলায় জড়িতদের খুঁজে বার করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দফা দফায় বৈঠক করেছেন আধিকারিকদের সঙ্গে। নির্দেশ, খুঁজে বার করতে হবে দোষীদের। বুথ লেভেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনল নির্বাচন কমিশন। বুধবার কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর। মেট্রোয় নতুন পরিবর্তন, ব্লু লাইনে বসানো হবে অত্যাধুনিক সিবিটিসি সিগন্যাল ব্যবস্থা। এই প্রযুক্তি চালু হলে ট্রেন চলবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, চালকের প্রয়োজন পড়বে না। বিহারে দ্বিতীয় দফা ভোটদানের পর নির্বাচন কমিশন যে পরিসংখ্যান প্রকাশ করেছে তার নজর কাড়ার মতোই। 5 বছর আগে বিহারের ভোটের তুলনায় এই ভোটে মহিলাদের যোগদান বাড়ল 12%। বুধবার প্রধানমন্ত্রীর বৈঠক। তার আগে দিল্লি বিস্ফোরণের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী। দুদিনের ভুটান সফর শেষ করে বুধবার দেশে ফিরেই বিকেলে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক প্রধানমন্ত্রীর। তার আগে বিস্ফোরণে আহতদের দেখতে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে যান তিনি। বিস্ফোরণের ঘটনায় মোদি মঙ্গলবারই ভুটানের এক অনুষ্ঠান মঞ্চ থেকে দোষীদের সাবধান করে দিয়েছেন। বলেন, যে বিস্ফোরণ হয়েছে তার ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করা হবে। এর নেপথ্যে চক্রান্তকারী যারা রয়েছে তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। মোদি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে সরকার। আমাদের এজেন্সি ঘটনার গভীরে গিয়ে তদন্ত করবে। দিল্লির ঘটনায় আমরা সবাই ব্যথিত। পীড়িতদের কথা আমি বুঝতে পারছি। স্পষ্ট করে বলে দিচ্ছি, সমস্ত দোষীদের কাঠগড়ায় এনে দাঁড় করানো হবে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট নির্দেশ দেন, এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করতে হবে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দিল্লির গাড়ির বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করা হোক। দোষীরা কেউই ছাড়া পাবে না। এজেন্সিগুলি কঠোরতম পদক্ষেপ নেবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মঙ্গলবার এক অনুষ্ঠানে জানান, এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদের কাউকে ছাড়া হবে না। কঠোরতম শাস্তি তাদের প্রাপ্য। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দেশের শীর্ষ তদন্তকারী সংস্থাগুলি দ্রুত ও নিখুঁতভাবে তদন্ত চালাচ্ছে। খুব শীঘ্রই তদন্তের ফলাফল জনসমক্ষে আনা হবে। তদন্তে জানা যাচ্ছে, দেশের বড় বড় শহরের হামলার পরিকল্পনা ছিল। সেই জন্য কয়েক মাস ধরেই বিস্ফোরক মজুত করে রাখা হচ্ছিল। তবে হয়তো তাড়াহুড়ো বা ভুলবশত আগেই বিস্ফোরণ ঘটে যায়, যার ফলে আরও বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। বিস্ফোরণের পর থেকেই লালকেল্লা এলাকায় কড়া নিরাপত্তা জারি রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মেলকে জিজ্ঞাসাবাদের পর মিলছে বিস্ফোরক তথ্য। জানা যাচ্ছে, সাধারণতন্ত্র দিবসে বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের, আর সেই জন্যই লালকেল্লার রেকিও করে যায় তারা। এছাড়াও এবছরের দিওয়ালিতেও নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটনার মতলব ছিল তাদের, কিন্তু তা কার্যকর করা যায়নি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মেলকে জিজ্ঞাসাবাদের পর উঠে এলো বিস্ফোরক তথ্য। জানা যাচ্ছে, সাধারণতন্ত্র দিবসে বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের, আর সেই জন্য লালকেল্লায় রেকিও করে যায় তারা। এছাড়াও এবছর দিওয়ালিতেও নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের, কিন্তু তা কার্যকর করা যায়নি। দিল্লি বিস্ফোরণের পরই দেশ জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর মিলেছে, আর এরপরই শুরু হয়েছে তদন্ত। বুধবার সকালেও বিস্ফোরণের স্থানে রয়েছে কড়া প্রহরা। দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গাতেও তল্লাশি চালানো হয় সেনার তরফ থেকে। তদন্তে উঠে এসেছে, মূলত ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। জম্মু কাশ্মীর পুলিশ একে বলছে হোয়াইট কালার টেরার ইকোসিস্টেম। ধৃত মুজাম্মিলকে জেরা করে আরও তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, সামাজিক তথা দাতব্য কাজের আড়ালেই সন্ত্রাসের তহবিল গোছানো চলছিল। সম্ভাব্য হামলাকারীদের মৌলবাদী হিসেবে চিহ্নিত করা, আইইডি তৈরির উপকরণ সংগ্রহের মতো কাজ করা হচ্ছিল রীতিমতো সুপরিকল্পিতভাবে। যত তথ্য হাতে আসছে ততই বিস্মিত হচ্ছে পুলিশ।
বিস্ফোরণ ঘিরে প্রশ্ন উঠছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নাকের ডগায় এত বড় দুর্ঘটনা ঘটল কিভাবে? অনেকেই এই ঘটনার দায় চাপাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর। বিরোধীরা সরাসরি তার পদত্যাগ দাবি করছেন। এরই মধ্যে হামলায় জড়িতদের খুঁজে বার করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। দফায় দফায় বৈঠক করছেন আধিকারিকদের সঙ্গে। একটাই নির্দেশ, যেইভাবেই হোক খুঁজে বার করতে হবে দোষীদের। পরে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণ নিয়ে রিভিউ মিটিংয়ে সভাপতিত্ব করলাম। শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। আধিকারিকদের এই ঘটনার নেপথ্যে জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছি। তারা এবার আমাদের তদন্তকারীদের সংস্থাগুলির ক্রোধের বহিঃপ্রকাশ দেখবে। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের জের, সতর্ক লালবাজার। ঘটনার পরেই সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ। এমনকি এক একটি থানা এলাকায় একাধিক নাকা চেকিং করে সমস্ত পরীক্ষা করার এবং পার্কস্ট্রিট সহ বিভিন্ন শহরের হোটেলগুলিতে বোর্ডারদের বিস্তারিত তথ্য নেওয়ার নির্দেশ লালবাজারের। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের জেরে সতর্কতা লালবাজারে। ঘটনার পরই সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ। এমনকি এক একটি থানা এলাকায় একাধিক নাকা চেকিং করে সমস্ত পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। শুধু তাই নয়, পার্কস্ট্রিট সহ শহরের হোটেলগুলিতে বিস্তারিত তথ্য নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই বুধবার সকালে পার্কস্ট্রিট সহ শহরের একাধিক হোটেলে হানা দিল পুলিশ। কোথায় কোন আবাসিক আছে, কতদিন ধরে আছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের রেকর্ড। বলে রাখা প্রয়োজন, দিল্লির বিস্ফোরণের পরেই নড়ে চড়ে বসেছে লালবাজার কলকাতার প্রত্যেকটি থানা। ট্রাফিক গার্ডের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার ও লালবাজারের কর্তারা, যেখানে প্রত্যেকটি থানা এবং ট্রাফিক গার্ডকে সতর্ক করে লালবাজার। দীর্ঘ বৈঠকে ট্রাফিক গার্ড ও থানার ওসিদের শীর্ষ পুলিশ আধিকারিকদের নির্দেশ, এক একটি থানা এলাকায় বিভিন্ন জায়গায় একাধিক নাকা চেকিং করতে হবে। এমন স্ট্র্যাটেজিতে করতে হবে যাতে কোনো গাড়ি পুলিশের নজর এড়িয়ে না পালাতে পারে। সব গাড়ির ডিক্কি ও ভিতরের অংশ পরীক্ষা করতে হবে বলে নির্দেশ জানায় পুলিশ। এছাড়াও কোনো গাড়িতে নীল বাতি বা লাল বাতি লাগানো থাকলেও গাড়ির চালককে জিজ্ঞাসা করতে হবে বলে নির্দেশ জানানো হয়েছে। কোনো এলাকায় নতুন কোনো ব্যক্তি ঘোরাঘুরি করলেও তার সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে হবে। কোনো ব্যক্তির ব্যাপারে সন্দেহজনক কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে জেরা ও তার বাড়িতে তল্লাশি করতে হবে। এই ব্যাপারে সময় নষ্ট করা যাবে না। পুলিশ আধিকারিকদের এমনই নির্দেশ লালবাজারে। শুধু তাই নয়, ওই বৈঠকে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা হোটেলগুলিতে কে বা কারা রয়েছেন সেই বিষয়ে খোঁজখবর নেওয়া কথা বলা হয়। এরপরেই বুধবার পার্কস্ট্রিট সহ শহরের বিভিন্ন জায়গায় থাকা হোটেলে খোঁজখবর নিতে হানা দিল কলকাতা পুলিশ। আই নিউজ নেটওয়ার্ক। চাকরির বদলে কার কাছ থেকে টাকা নিয়েছি? বাড়ি ফিরেই ভোটের ময়দানে পার্থ। খোলা চিঠি বেহালা পশ্চিম কেন্দ্রে। মঙ্গলবার বাড়ি ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তারপরই বেহালার পশ্চিম বিধানসভা কেন্দ্রে জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন তিনি। এই বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক তিনি। 2022 সালের 23শে জুলাই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই জেলবন্দি থাকায় নিজের বিধানসভা কেন্দ্রের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না তার। তবে মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেই নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে সম্পর্ক মেরামতে উদ্যোগী হয়েছেন তিনি। তাদের উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি। সেই চিঠিতে জানতে চেয়েছেন চাকরি দেওয়ার বদলে কার কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। রাজ্যে শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। অভিযোগ, টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। কারা টাকা তুলেছেন, দুর্নীতির শিকড়ি বা কোথায়, তা নিয়ে গত কয়েক বছরে নানা তথ্য দাখিল করেছেন তদন্তকারীরা। বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার হন পার্থ। জেল থেকে বেরিয়ে সেই পার্থই বেহালাবাসীর কাছে জানতে চাইলেন তিনি কার কাছ থেকে টাকা নিয়েছেন। শুধু তাই নয়, তার নাম করে কেউ টাকা তুলেছে কিনা তাও জানতে চান পার্থ। বেহালা পশ্চিমের বিধায়ক মনে করেন, আমার সততার ছবিকে যারা মশিলিপ্ত করার চেষ্টা করল তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ। 2001 সাল থেকেও বিধানসভা কেন্দ্রে টানা জিতে এসেছে পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমের 5 বারের বিধায়ক।
তার বিধানসভা কেন্দ্রের জন্য কি কি কাজ করেছেন তার খতিয়ান চিঠিতে তুলে ধরেছেন তিনি মনে করেন বেহালাবাসীর আশীর্বাদেই বারংবার জিতেছেন। পার্থ এও মনে করেন তার কর্মজীবনে ছন্দপতন হয় 2022 সালে গ্রেফতার হওয়ার পর। পার্থের দাবি, চাকরি জীবন থেকে শুরু করে মন্ত্রী হিসাবে তিনি সমাজে যে প্রতিষ্ঠা বা সম্মান পেয়েছিলেন তা মিথ্যা অপবাদে ভুলণ্ঠিত হয়েছে। তাই জেল থেকে ফিরেই নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় নামলেন পার্থ। দুয়ারে বিধায়কের মাধ্যমে বেহালাবাসীর কাছে পৌঁছে যেতে চান পার্থ। তিনি চান তার নাম করে কেউ যদি চাকরি দেবার প্রলোভন দেখিয়ে টাকা তোলেন, তা যেন তার জনবাক্সে প্রমাণ সহ জমা করা হয়। তিনি তার ব্যবস্থা নেবেন। বেহালাবাসীর উদ্দেশ্যে পার্থের আবেদন, সুদীর্ঘ কর্মজীবন এবং পরিষদীয় জীবনে কেউ আমার সততা নিয়ে প্রশ্ন করেনি। আমার ছবিকে মুশলিপ্ত হওয়ার থেকে উদ্ধার করুন। চিঠির শেষে পার্থ জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগেও ছিলেন, এখনও আছেন, তবে উত্তর চান। হাই নিউজ নেটওয়ার্ক। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেদিকে লক্ষ্য রেখেই বুধবার রাজ্যের বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভায় বিশেষ বৈঠকে বিজেপি। বৈঠকের শুরুতেই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে উদ্দেশ্য করে সুকান্ত মজুমদার বলেন, বিশেষ অভিনন্দন সৌমেনকে, উনি একবার গিয়েও আবার ফিরে এসেছেন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেদিকে লক্ষ্য রেখেই বুধবার রাজ্যের বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভায় বিশেষ বৈঠকে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতেই হয় এই বৈঠক। বৈঠকের শুরুতেই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে উদ্দেশ্য করে সুকান্ত বলেন, সবাইকে অভিনন্দন, বিশেষ করে সৌমেন রায়কে, কারণ উনি একবার গিয়েও আবার ফিরে এসেছেন। পর্যবেক্ষকদের অনেকের মতে সুকান্তের মন্তব্যে রাজনৈতিক বার্তা ছিল গভীর, জানিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিধায়কদের উদ্দেশ্যে বৈঠকে সুকান্ত এও বলেন, আপনাদের অনেকেই নানা প্রলোভন, চাপ, হুমকির মুখে থেকেও দল ছাড়েননি। আপনারা দলের প্রকৃত সৈনিক। আপনাদের সাহসের জন্যই সংগঠন টিকে আছে। 2021 সালে ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়ে সৌমেন রায় কিছুদিন পরেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে ফিরে আসেন পদ্ম শিবিরে। সে প্রসঙ্গ টেনেই সুকান্তের প্রশংসা, রাজনৈতিক বার্তা যে স্পষ্ট তা বুঝতে কারও বাকি নেই। কারণ 21-এর ভোটে 77টি আসনে জেতার পরও বর্তমানে বিজেপির বিধায়কের সংখ্যা নেমে এসেছে 65-তে। ভোট পরবর্তী সময় একের পর এক বিধায়ক ফের তৃণমূলে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে আসন্ন 26-এর ভোটের আগে ফের ভাঙনের আশঙ্কা করছে বিজেপি। সেই কারণেই দলের নেতারা এখন থেকেই সংগঠনকে গুছিয়ে নিচ্ছেন। সৌমেন রায় উদাহরণ টেনে সুকান্ত মূলত বার্তা দিতে চাইলেন, দল ছেড়ে যাওয়া মানে ভুল, ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন তা নিয়েও কৌতূহল তুঙ্গে। রাজনৈতিক সূত্রের মতে বিধায়কদের মানসিকভাবে ঐক্যবদ্ধ রাখতে এবং আগামী নির্বাচনের আগে দলের ভিত শক্ত করতে এই বৈঠক এক গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় এসআইআর কাজ পুরোদমে চলছে, কিন্তু বিতর্ক থামছে না। বিজেপি স্বাভাবিকভাবে তৃণমূলের বিরুদ্ধে দাবি করেছে ভুয়ো ভোটার ইস্যুতে। সেটা নিয়ে বুধবার সিইও দফতরে গিয়ে প্রমাণ দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে এসআইআর কাজ পুরোদমে চলছে। বাড়ি বাড়ি বিএলও অভিযানে এখনো পর্যন্ত 7 কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে, কিন্তু বিতর্ক থামছে না। শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকে এর বিরোধিতা করে আসছে, আদালতে মামলাও করেছে তারা। আর বিজেপি স্বাভাবিকভাবে তৃণমূলের পাল্টা দাবি করেছে ভুয়ো ভোটার ইস্যুতে। সেটা নিয়ে বুধবার সিইও দফতরে গিয়ে প্রমাণ দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি প্রথম থেকেই দাবি করেছে বহু ভুয়ো ভোটার তৃণমূলের ভোট ব্যাংক, তাই এসআইআর এর বিরোধী তারাই। এই অভিযোগ কতটা সত্যি তার প্রমাণ দিতেই বুধবার তথ্য জমা দিতে সিইও অফিসে এসেছিলেন শুভেন্দু অধিকারী। বিপুল নথি জমা দিয়ে তিনি দাবি করেছেন ভোটার তালিকায় 13,25,000 ডবল এন্ট্রি রয়েছে। সেই তথ্যের পুঙ্খানুপুঙ্খ হিসেবই দেওয়া হচ্ছে কমিশনের কাছে। শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী 13,25,000 নাম রয়েছে যাদের ডবল এবং ট্রিপল এন্ট্রি রয়েছে। কিন্তু অন্য ইস্যুতে কমিশনের ভূমিকার সমালোচনাও করেছেন তিনি।
অভিযোগ ৫,৭০০ বিএলওর রাজনৈতিক পরিচয় সহ অভিযোগ জমা দেওয়ার পরও কমিশন এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। বিজেপির তরফে এও দাবি করা হয়েছে, কমিশন জানিয়েছে তারা ৭০% রিপোর্ট পেয়েছে, তবে তার সত্যতা নিয়ে সন্দেহও রয়েছে। আরও জানানো হয়েছে, এই পর্যন্ত ৩০০ জন বিএলও বদলি করা হলেও মূল অভিযোগের সুরাহা হয়নি। কার্যত বিএলও নিয়ে নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি ও রিপোর্টে অসন্তুষ্টিও প্রকাশ করেছে বিজেপি। গেরুয়া শিবির জানিয়েছে তারা বিশেষভাবে ৬৫ জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, কিন্তু কমিশন সেই অভিযোগকে যথাযথ নয় বলেই জানিয়ে দিয়েছে। তবে বিজেপির অভিযোগ, আইপ্যাকের সঙ্গে যুক্ত কিছু ইআরও ও এইইআরওকে সতর্ক করা প্রয়োজন। দলের দাবি, অনেক জায়গায় বিজেপির বিএলও 2 কর্মীদের মারধর করা হয়েছে। এছাড়া দলের বক্তব্য, পুলিশের আচরণ তৃণমূল ক্যাডারের মতো। বিজেপি কমিশনের কাছে বিএলও বিএলএ সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশের দাবিও জানিয়েছে। তবে আগে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫২,০০০ বিএলএ পরিচয়পত্র, বিজেপি পেয়েছে ৪৮,০০০, কংগ্রেস ও সিপিএম মিলিয়ে প্রায় ৩১,০০০ করে। মৃত ভোটার নিয়ে বিজেপি দাবি করেছে নন আধার মৃতের সংখ্যা ১৩ লক্ষ, আধার সংযুক্ত মৃতের সংখ্যা ৩৩ লক্ষ। এই তথ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপির দাবি, যাদের ভাতা বন্ধ হয়েছে সেই তথ্য সরকার থেকে কমিশন যেন সরাসরি সংগ্রহ করে। সিইও অফিসে বসে ভুয়ো ভোটারদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী সরাসরি হুঁশিয়ারি, যারা জল মিশিয়ে ভোটার তালিকায় থাকার চেষ্টা করছেন তাদের কপালে দুর্ভোগ আছে। এক্ষেত্রে কমিশনের সব কাজ নিয়েও যে তারা সন্তুষ্ট নয় সে কথাও স্পষ্ট করেছে বিজেপি। এমনকি কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পারবে কিনা সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করা হচ্ছে বিজেপির তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রশান্ত কিশোর যেন এক সন্দিক্ষণের মুখে দাঁড়িয়ে। মঙ্গলবার বিহার ভোটের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। বেশ কিছু বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ হয়েছে এবং তারপর থেকেই প্রশান্ত কিশোরের একটি কথা ভাবাচ্ছে তাকে। এরপর কি করবেন প্রশান্ত কিশোর? মঙ্গলবার বিহার ভোটের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। বেশ কিছু বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ করা হয়েছে এবং তারপর থেকে প্রশান্ত কিশোরের একটি কথা ভূতের মতো তাড়া করছে তাকে। তার ভবিষ্যৎ নিয়ে উঠেছে বড়সড় প্রশ্নচিহ্ন। প্রশান্ত কিশোর এবার বিহার ভোটে দাবি করেছিলেন এটাই নীতিশ কুমারের শেষ ভোট। সেই সঙ্গে এও বলেছিলেন নীতিশ কুমারের সংযুক্ত জনতা পার্টি 25টিরও বেশি আসনে জিতবে না। বিহার বিধানসভায় 243টি আসন রয়েছে, তার মধ্যে নীতিশের সংযুক্ত জনতা পার্টি লড়েছে 101টি আসনে। সন্দেহ নেই নীতিশ 25 অতিক্রম করতে না পারলে এনডিএ জোট মুখ থুবড়ে পড়বে। কিন্তু ঘটনা হলো, মঙ্গলবার সন্ধ্যে থেকে যেসব বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছে তার অধিকাংশই পূর্বানুমান হলো এনডিএ সুইপ করতে পারে। যেমন বিভিন্ন সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষা জানিয়েছে এনডিএ পেতে পারে 145 থেকে 160টি আসন, আবার কেউ দাবি করছে 73 থেকে 91টি আসন। এইসব সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে গেলে অনিবার্যভাবেই নীতিশের ভালো ফল করার কথা। শুধু তাই নয়, এবার বিহারে বাম্পার পোলিং হয়েছে। তাতে দেখা গিয়েছে ভোটের আগের তুলনায় 12% মহিলা বেশি ভোট দিয়েছেন। যেহেতু গত 20 বছর ধরে লাগাতার নীতিশ মহিলা ভোট ব্যাংকে সযত্নে লালন করেছেন এবং এবার ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়েছেন, তাই ভোট বিশ্লেষকরা ধরেই নিচ্ছেন বাড়তি মহিলা ভোট নীতিশের পক্ষেই গিয়েছে। সুতরাং প্রশ্ন হলো, প্রশান্ত কিশোর এরপর কি করবেন? এর জবাব এখনো পিকে দেননি। তবে পর্যবেক্ষকদের অনেকেরই মতে প্রশান্ত কিশোরের বিশ্বাসযোগ্যতা ক্রমশ কমতে কমতে এগিয়ে চলেছে। 2024 সালে লোকসভা ভোটে পিকে দাবি করেছিলেন মোদীর নেতৃত্বে এনডিএ প্রায় 400 আসন ছুঁয়ে ফেলবে। বাস্তবে তা ঘটেনি। এই বিহার ভোটে পিকে নীতিশকে নিশানা করেছিলেন ঠিকই, কিন্তু অনেকেই মনে করছিলেন বিজেপির হাতে তামাক খেয়ে প্রশান্ত এটা করেছেন। অন্যদিকে বিজেপিও স্পষ্ট বলছিল না যে ভোটে জিতলে ফের নীতিশই মুখ্যমন্ত্রী হবেন। রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বড় বিষয়। প্রশান্ত ডাহা ফেল করলে এবং নীতিশ ফের মুখ্যমন্ত্রী হলে পিকের ভাবমূর্তি অবধারিতভাবেই ধাক্কা খাবে। সেক্ষেত্রে জাত পাত ভিন্ন বিহারে পিকের জনস্বরাজ পার্টি নন স্টার্টার হয়েই যেতে পারে। তবে হ্যাঁ,
তার পূর্বানুমান যদি সত্যি হয়, অর্থাৎ নীতিশ যদি 25 অতিক্রম করতে না পারে এবং জনসুরাজ যদি 8 থেকে 10% ভোটও কাটতে পারে, তাহলে জনসুরাজ আপাতত টিকে যেতে পারে। আগামী দিনে তখন বিহার তথা হিন্দি বলয়ে ক্রমশ একটি আঞ্চলিক শক্তি হয়ে উঠতে পারে পিকের দল। হাই নিউজ নেটওয়ার্ক। আরও একটি সেরা শিরোপা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জলশক্তি প্রকল্পকে সেরা ঘোষণা করা হলো। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন। এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও একটি সেরা শিরোপা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও একটি প্রকল্পকে সেরা ঘোষণা করা হলো। রাজ্য সরকারের নবদিগন্ত টাউনশিপ অথরিটি NDITA জল সংরক্ষণ ও পরে পরিষেবার আকারে বাসিন্দাদের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ শুরু করে। সেই কাজে এবার কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রকের বিচারে শীর্ষ স্থান অর্জন করেছে। 2024 সালের 6ষ্ঠ জাতীয় জল পুরস্কার পাচ্ছে রাজ্য। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন। এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন তিনি। রাজ্যে একাধিক প্রকল্প চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। বাংলার কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত। ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে বাংলার মেয়েরা শিক্ষা জগতে আরও এগিয়ে এসেছে। জল সম্পদকে ধরে রাখা ও মানুষের ব্যবহারের জন্য মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা শুরু করেছিলেন। বৃষ্টির জল ধরে পরে সেটি ব্যবহারের বার্তা দেন মুখ্যমন্ত্রী। জল ধরো জল ভরো প্রকল্পে পুকুর, জলাশয় খনন করা হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। কৃষিকাজের পাশাপাশি মাছ চাষও হচ্ছে। প্রান্তিক এলাকার উন্নয়নে রাজ্য সরকার আরও বেশি পদক্ষেপ করছে। এবার কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রক রাজ্য সরকারের নবদিগন্ত টাউনশিপ অথরিটিকে সেরার শিরোপা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। 2024 সালে এই তালিকার ঘোষণা হয়েছে। সেখানেই প্রথম স্থানে আছে বাংলা। আগামী 18 নভেম্বর এই পুরস্কার দেওয়া হবে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই সুখবর এক্স হ্যান্ডেলে জানান। মুখ্যমন্ত্রী লিখেছেন, এই স্বীকৃতি সুসংহত জল সরবরাহ ও নগর স্থিতিস্থাপকতার প্রতি আমাদের প্রতিশ্রুতির একটি প্রমাণ। যারা এটি সম্ভব করেছেন তাদের সকলকেও সকল অংশীদারদের আন্তরিক অভিনন্দন। হাই নিউজ নেটওয়ার্ক। মধ্যপ্রদেশের জঙ্গল থেকে মুম্বাই পর্যন্ত ছড়িয়ে পড়েছে সংরক্ষিত বন্য প্রাণীদের মাংস পাচারের জাল। ব্ল্যাকবাক, চিঙ্কারা, সাম্বরের মাংস বিক্রি হচ্ছিল প্রভাবশালী মহলে। চাঞ্চল্যকর তথ্য হাতে পেল মধ্যপ্রদেশের স্টেট টাইগার স্ট্রাইক ফোর্স। বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। খোঁজ চলছে আরও কিছু অপরাধীর। মধ্যপ্রদেশের ইন্দোরে বন্যপ্রাণ হত্যা ও মাংস পাচারের চক্রকে হাতে নাতে ধরেছে বনকর্মীরা। চমকে ওঠার মতো বিষয় হল, এদের কাছ থেকে মাংস এবং অন্যান্য দেহাংশের খরিদ্দার মুম্বাইয়ের অভিজাত কিছু মানুষ। মধ্যপ্রদেশের স্টেট টাইগার স্ট্রাইক ফোর্স বা STSF এই চাঞ্চল্যকর চক্রের হদিশ পেয়েছে। ব্ল্যাকবাক, চিঙ্কারা এবং সাম্বরের মতো সংরক্ষিত প্রাণীর মাংস পাচার হচ্ছিল মুম্বাইয়ের অভিজাত মহলে। সূত্রের খবর, বনাঞ্চলে শিকার করে এই মাংস গোপনে রাজ্য সীমা পেরিয়ে পাঠানো হতো। লেনদেন হতো হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে, যাতে প্রশাসনের চোখে ধুলো দেওয়া যায়। তদন্তকারীদের অনুমান, এই মাংসের ক্রেতাদের মধ্যে রয়েছেন মুম্বাইয়ের প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিরা। এমনকি বিদেশেও এর কিছু অংশ পাচার হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরো ঘটনাটি সামনে আসে একটি নিয়মিত নাকাবন্দি চলাকালীন, যখন স্থানীয় পুলিশ মুম্বাই নম্বরের একটি SUV গাড়ি আটকায়। গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে 65 কেজি বন্য প্রাণীর মাংস, একটি দেশি তৈরি পিস্তল ও জীবন্ত কার্তুজ। ঘটনাস্থলে ধরা পড়ে 4 জন: ইমতিয়াজ, শাকিল খান যিনি মূল অভিযুক্ত, জোহর হোসেন মুকরি ও সলমান হারুন PRG, সকলেই মুম্বাইয়ের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা ইন্দোরের জঙ্গলে শিকার চালাতো এবং সেই মাংস শহরে পাচার করত।
এসটিএসএফ কর্মকর্তারা অভিযুক্তদের মোবাইল ফোন থেকে একাধিক ভিডিও উদ্ধার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বন্য প্রাণীদের হত্যা ও টুকরো টুকরো করে প্যাকেটবন্দি করার ভয়ঙ্কর দৃশ্য। এই ভিডিওতে আরও দেখা গিয়েছে এক ব্যক্তি সদ্য গুলি খাওয়া প্রাণীর দিকে দৌড়ে যাচ্ছে এবং উচ্চারণ করছে আরও কয়েকজনের নাম: আনাস, প্রশান্তজিৎ, সাবুদ্দিন ভাই, সরফরাজ লালা, রমিজ, উসমান ভাই, সাবা, আব্দুল্লাহ, অ্যান্ডি, জায়েদ, পাপ্পু, আসিফ এবং উমায়ের। এদের সকলকেই এখন নজরে রেখেছে টাইগার স্ট্রাইক ফোর্স। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই চক্রটি কি কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ, নাকি এর সঙ্গে বৃহত্তর আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক নেটওয়ার্ক যুক্ত রয়েছে। কর্মকর্তাদের দাবি, যেভাবে বন্যপ্রাণ হত্যা করে মাংস পাচার করা হচ্ছে তা অত্যন্ত সুসংগঠিত চক্রের কাজ। বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972 অনুযায়ী ব্ল্যাকবাক ও চিঙ্কারা সংরক্ষিত প্রাণী, তাদের হত্যা ও দেহাংশের বাণিজ্য গুরুতর অপরাধ। তদন্তকারী সংস্থা জানাচ্ছে, এই মামলাটি সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যপ্রাণ অপরাধ চক্রের অন্যতম, যা দেখিয়ে দিল ভারতের বিপন্ন প্রাণীরা আজও কতটা বিপদের মুখে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এ পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।